পঙ্কজ দা ফিয়ারলেস ভয়েসে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী। দেখুন, আগের দিনের ভিডিওতে আমি দুজন এমপি তাদের একটা রেখেছিলাম বক্তব্য। একজনের একেবারে ভাইরাল হয়ে যাওয়া বক্তব্য, এই 4 তারিখের বিষয় 4 মে। আরেকজনের স্মৃতিতে আরেক এমপির কিছু কথা, কিন্তু সাবজেক্ট মোটামুটি একই ছিল, অর্থাৎ ইলেকট্রিক চুল্লি। আর সাজুজ্য কোথায়? 2003, 1, 2, 3 এই সময়কার একটা স্মৃতিতে এমপি ল্যাডের খরচ করে একটা পুণ্যের কাজ করা একজন মুসলিম লেজেন্ড বলতে গেলে, আমাদের বঙ্গীয় পশ্চিমবঙ্গের পলিটিক্সে হোক, ন্যাশনাল পলিটিক্সে আরেকজনও লেজেন্ড, কিন্তু তাকে তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই ভাইপো। তো এই ভিডিওটা আমি গত সপ্তাহে দিয়েছিলাম, জানি না আপনাদের বোঝাতে পেরেছিলাম কিনা, যে দুজন এমপি ল্যাডের টাকা একজন মন থেকে চাইছেন অন্য সম্প্রদায় হয়েও আরেক সম্প্রদায়ের একটি সৎকারের পুণ্যের কাজ কিভাবে করা যায়। আরেকজন এমপি সেটাও এমপি ল্যাডের টাকায় একটা পৈশাচিক আনন্দ উপভোগ করছেন, যে কিভাবে তার এমপি ল্যাডের টাকায় এই তার স্বগোত্রীয় যে ইলেকট্রিক চুল্লি যাদের জন্য উনি বানাতে চাইছেন কারোর অনুরোধে, সেটার মধ্যে একটা আক্রোশ পৈশাচিক আনন্দ। যা হোক, সেই স্মৃতিকথার মধ্যে থেকে আমার খুব মনে পড়ছে, জানেন তো, যে এখন স্মৃতি মেদুরতা হঠাৎ উচকে উঠেছে। অর্থাৎ সেই বিতর্কিত এমপি, যিনি সব সময় বিতর্কে থাকতে চান, মহুয়া দেবী, তার ব্যক্তিগত জীবন হোক বা পলিটিক্স হোক, তার প্রেজেন্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কত ভালো দিক আছে, কত তার কাছের লোক ছিলেন, এইটা প্রমাণ করার একটা প্রতিযোগিতা এসে গেছে। তো সেক্ষেত্রে তিনিও কম যাবেন কেন? তিনি যতই বলছেন যে আমি ওই মানে কালীঘাট তৃণমূলের প্রবক্তা আছি, কিন্তু তিনি কিন্তু ব্যালেন্স করে চলছেন। তো এই যে কে প্রথম কাছে এসেছি, কে কত কাছে ছিলাম, অর্থাৎ শুভেন্দুবাবু যে বিরোধী নেতা হিসেবে কতটা হাইকোর্টের দয়ায় তাকে লড়াই করতে হয়েছে, সেই সময় এই স্মৃতিগুলো কেন ভেসে আসেনি? অর্থাৎ যারা কিছু পেলেন না, পৃথিবী ছেড়ে দিলেন, তারা কিন্তু সমানে বলে গেছেন, সেই হুইসেল ব্লোয়ার বলুন, রাজনৈতিক বিশ্লেষক বলুন, যে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং বিরোধী দলের নেতা, বিরোধী স্পেস যে যাই আছে, সেটা হচ্ছে যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নেতার একটা করে চেলা ছিল। যেমন কালীঘাটের কাকু ছিল, যেমন সুমিত রায়, তেমনি দেখা যাচ্ছে যে আরেকজন কালী ব্যানার্জিকে গতকালই হয়তো হেফাজতে নেওয়া হয়েছে, হয়তো গ্রেপ্তার হয়েছেন। এবং এই যে সাকরেদ, অর্থাৎ একজন নেতার সঙ্গে লেগে থাকা একজন মানুষ, যে তার ওই দুর্নীতির ইকোসিস্টেমটাকে পরিচালনা করবেন, সেই রকম মানুষ যেমন দেখতে পাচ্ছি, তেমনি ওই বান্ধবীও দেখতে পাচ্ছি। ওই দেখেছিলাম পার্থবাবুর বান্ধবী, আবার সব্যসাচী বাবুর বান্ধবী, কিলো কিলো সোনা। আগে প্রতিটি মণ্ডপে মণ্ডপে একটা গান বাজতো পান্নালাল ভট্টাচার্যের, অপার সংসার নাহি পারাপার। এই অপার সংসার, এই গানের দার্শনিক তত্ত্ব শুনতে শুনতে আমরা মজে যেতাম। কিন্তু এই অপার সংসার ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, বাঙালিকে আজ থেকে 3 মাস আগে দেখিয়ে দিয়েছে। কাজে এখন তারা পান্নালালের গানে এইবার মজবে না। অপার সংসারের ভিডিও যেভাবে আপনারা চ্যানেল যেভাবে দেখিয়ে দিয়েছেন, তাতে এইটা পরিষ্কার হয়ে গেছে, প্যান্ডোরার বাক্সটা খুলে গেছে আমাদের রাজ্যে। এইটা আজ থেকে 12 বছর আগেও কিন্তু আমরা এই রাজ্যে দেখতে পেতাম না। এই যে আপনি অপার সংসার থেকে শুরু করে, আমির সাম্রাজ্য থেকে শুরু করে আপনি যা যা দেখছেন, শৈলেশ পাণ্ডে থেকে শুরু করে যা যা দেখছেন, এটা হিমশৈলের চূড়া, যেখানে রাজনীতিকরা ড্রাইভিং সিটে বসে করাপশনকে কোনো রকম তাকে অচ্ছুত মনে করেন না। চীনের মতো একটা দেশ, ওয়ার্স্ট কান্ট্রি, যেখানে জিন জিনপিংকে আমরা হেট করি, সেই জিন জিনপিংও দেখবেন গতকালকে তার আপনার পার্টি কংগ্রেসে জানিয়েছেন যে সেখানে করাপশনের হাইয়েস্ট পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড। এবং 1 মাস আগে চীনের একজন বিচারককে করাপশনের অপরাধে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। আমাদের সেই দৃষ্টিটা নেই। আমাদের এখানে যিনি করাপশনে সিদ্ধহস্ত, তাকে আমরা বলছি বীর, এবং বলা হচ্ছে তিনি বাইরে বেরিয়ে এলে তাকে বীরের মর্যাদা দেওয়া হবে। বলছেন কারা? রাজ্যের একজন টপ আধিকারিক বলছেন। এই যদি আপনার মানসিকতা থাকে, এই যদি পলিটিক্যাল কালচার থাকে, এই নিকৃষ্ট কালচারে আপনি এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না।
এখনো কিছুই দেখেননি। এখনো ইডির চাপে দিশারা মানুষ যে যেখানে পাচ্ছে টাকা ফেলে দিচ্ছে। এরপর দেখবেন রাস্তায় টাকা উড়বে। এবং আমাদের যে পুলিশ যে এজেন্সিগুলো আছে, আমি লালবাজারকে ধন্যবাদ দেব, তারা এই কাজটা করেছে। কিন্তু এই কাজটা আমাদের শুধু ইডির উপর ভরসা করতে হবে কেন? আমাদের তো একটা ইকোনমিক অফেন্স উইং আছে, তারা কেন সেই কাজটা করতে পারলো না? এই সমস্ত কিছু দেখতে দেখতে হঠাৎ আবার মনে হলো যে একটি টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে দেখে সবার আবার উতলে উঠেছে যে কর্মীর জন্য দুঃখ। অর্থাৎ টিভি চ্যানেলে যে 20, 22, 25, 30 কর্মী কাজ করে, কিন্তু যে টিভি চ্যানেলটি সেই তৃণমূলের সঙ্গেই বলুন, সিপিএম এর সঙ্গেই বলুন, অর্থাৎ শাসকের সঙ্গে থেকে চিরকাল কাজ করেছে, বারবার অন্যায় করে গেছে, বারবার জেলের মধ্যে ঢোকার অবস্থা হয়েছে, হয়তো জেলে ঢুকেছেও, বিতর্ক তৈরি করেছে, শাসকের হয়ে একেবারে উলঙ্গ কাজ করেছে, এবং যার কোনো সর্বভারতীয় কোনো অস্তিত্ব নেই, সেই রকম একটি চ্যানেল ওঠারই ছিল। হঠাৎ ওই ভাড়া দিতে না পারার জন্য হোক, ইলেকট্রিসিটি বন্ধ করার কারণে হোক, সেই বিতর্কিত আদি চ্যানেলটি, যার কোনো সর্বভারতীয় ভার্সন নেই, সেটি সম্পূর্ণরূপে আগে সিপিএম এর সঙ্গে থাকতো, এবং নতুন জমানা, যেটা এই জমানা আসার আগে তৃণমূলের রাজত্ব ছিল, 2011 থেকে কিন্তু সাপটে সুপটে ছিল তাদের সঙ্গে, এবং তাদের হয়ে নানান রকম অন্যায় কাজ কারবার। এমনকি আনিস খানের বাবার, আমি নিজে গেছিলাম এই গত বছর ঈদের সময়, তিনি বলেছিলেন ওই মালিকের নাম, যে তিনি আমাকে চাকরি অফার করতে এসেছিলেন। তো এই ধরনের চ্যানেল শুধু তো আনিস খানের বাবাকে না, অনেক সিভিল সোসাইটির হুইসেল ব্লোয়ার অনেককে অত্যাচার করেছে, এবং সেই অত্যাচারে অনেকে হয়তো পৃথিবী ছেড়ে গেছে। তো সেই সমস্ত কথা তো আমরা বলবো। দেখুন, আপনাকে আমি বলছি যে গত 18ই সেপ্টেম্বর কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিরোজি হলে একটা গণকনভেনশন ছিল। সেখানে আমিও ইনভাইটেড ছিলাম। সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম, 9 মিনিট 52 সেকেন্ডের একটা বক্তব্য। সেই বক্তব্যে এই আরজি করে এমডি পাথরতা যে মেয়েটি মারা গেছেন সেই ব্যাপারে আলোচনা ছিল, গণকনভেনশনটা ছিল। এই উপলক্ষে আমি আমার 9 মিনিট 52 সেকেন্ডের যে বক্তব্য রেখেছিলাম, দ্যাট ইজ রেকর্ডেড। সেই রেকর্ডটা আমি যে চাইবে তাকে পাঠাতে পারি। সেই রেকর্ডের মধ্যে আমি একটি প্লেস নেম ছাড়া, উত্তর কলকাতার একটি জায়গার নাম ছাড়া, কোনো পেশা, কোনো ব্যক্তি, কোনো প্রফেশন, কোনো সংগঠন, কোনো কার কি কর্ম, এই ব্যাপারে আমি একটি শব্দ খরচ করিনি। আপনাদের এখানে একটি টিভি চ্যানেল উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ শাসকের দালালি করে, নির্লজ্জ দালালি করে আমার মুখে এমন কথা বসিয়েছে যে কথা আমি বলিনি, এবং যে কথা আমি বলিনি সেই কথা তারা বারবার টিভি চ্যানেলে দেখাচ্ছে। এই যেমন দেখুন, তৃণমূলের একটা স্বভাব আছে, নেত্রীরও ছিল, আছে এখনো, একটা ভিকটিম কার্ড খেলা। এই সেদিন যেমন হঠাৎ ওই যে বছরের পর বছর রাজ্যসভায় থাকা ওই যে কুইজ মাস্টারের পরিবারের ডেরেক ওব্রায়েন, তিনি হঠাৎ সন্ধ্যেবেলা বললেন যে কি বিশাল ব্যাপার ঘটে গেছে কালীঘাটের সেই বাড়ির সামনে, বললেন যে সব সিকিউরিটি তুলে নিয়েছে। কি হাস্যকর কথা, কি ডিস্টর্টেড, কি বিকৃত কথা। আসলে কি জানেন তো, এই যে বাজার তৈরি করা ভিকটিম কার্ড খেলে, এইটাই সিদ্ধহস্ত, যদিও মানুষ এখন অনেকটা বুঝে গেছে। দেখুন, এটা বলার অনেকেই জানেন না, এই প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের অন্যায়ভাবে যখন সিকিউরিটি তুলে নিয়েছিল, এবং আমার আপনার ট্যাক্সের টাকায় যখন ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অব্দি ছুটে গেছিল কি করে লোকটাকে ক্ষতিগ্রস্ত করা যায়, তারপর যখন বাধ্য হয়ে ফেরত দিল, তখন কজন জানেন যে পুরনো সিকিউরিটি যেটাই তিনি অভ্যস্ত ছিলেন তাকে ফেরত দিলেন না, দিলেন নতুন। এবং তিনি বেশ অকর্মণ্য, অর্থাৎ সব মানুষই তো সমান হয় না, বেছে বেছে যার একটু অকর্মণ্য টাইপ বা একটু অন্যরকম টাইপ, সেরকমকে বেছে দিলেন। কিন্তু সবাই তো আর ওই তৃণমূলের দল বা নেত্রী বা তাদের দলবলের যেমন একটা বাজার গরম করতে পারে কিছুটা ডিস্টর্টেড নিউজ করে,
সেরকম সবাই পারে না। সুতরাং প্রাক্তন আইজিও কিন্তু একটা কথাও বলেননি যে আমার পুরনো সিকিউরিটি কেন ফিরিয়ে দেওয়া হলো না। অথচ ইনি দেখুন, মানে সিপিএম এর জমানা থেকে যে সিকিউরিটিতে অভ্যস্ত ছিলেন, পিএসওতে অভ্যস্ত ছিলেন, তাদেরকে 15 বছরে তিনি রেখেছেন। এবং তারপরে যদি কালের নিয়মে, আর ওই যে একটা কথা আছে না যে অ্যাজ পার রুল বা অ্যাজ পার শিডিউল বা রুটিন বদলি, যেগুলো ওই যে মনে আছে তাহেরপুরের সময় ওসিটিকে সন্ধ্যাবেলা বদলি করে বলা হয়েছিল রুটিন বদলি। তো এইরকম রুটিন বদলি, এবং এটা খুব স্বাস্থ্যকর যে 20-25 বছর ধরে অভ্যস্ত হয়ে যাওয়া মানুষের সঙ্গে কেন থাকবেন, যাদের সরকারি পয়সায় রাখা হচ্ছে, আমার আপনার ট্যাক্সের পয়সা, সেইটা তুলে নেওয়ার পর, তুলে তো নেননি, অন্য রিপ্লেস করেছিলেন, তিনি নেবেন না, তিনি আনকমফোর্টেবল। তো সবাই তো আনকমফোর্টেবলের মধ্যেই কমফোর্ট খোঁজে, কিন্তু তিনি কিন্তু এটাকে অন্যভাবে কায়দা মারলেন, এবং তার সাকরেদদের দিয়ে তিনি কত মানে ভিকটিম, যেমন ভাবে 34 বছরে এবং তাকে হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল, তো সেরকম করলেন। আসলে কি জানেন, আমার মনে হয় যে তৃণমূলের একটা অটো ইমিউন ডিজিজ অনেক বছর ধরে হয়েছে। আজকাল ইউটিউবের দৌলতে আমরা ডাক্তার না হয়ে কিন্তু এইসব রোগ টোগ বুঝতে চেষ্টা করছি। হ্যাঁ, অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ নিজের যে প্রতিরোধ ক্ষমতা, সেখান থেকে এই শত্রু আচরণ হতে শুরু করে শরীরের মধ্যে, অ্যান্টিবডি তৈরি হয়। আমরা ডাক্তার নই, এরকম শুনি ইউটিউবে। তো এই ব্যাপারটা কিন্তু এই তৃণমূলের এই রোগটা, অর্থাৎ মানি পাওয়ার, মাসেল পাওয়ার, অবৈধ টাকা, অবৈধ গুন্ডা এবং অবৈধভাবে, অন্যায়ভাবে দল এবং সরকার একাকার হয়ে যাওয়াতে প্রশাসনকে ব্যবহার করে একটা অনেক দিন ধরে অটো ইমিউন ডিজিজ ছিল, ওই 4 তারিখের পর ধরা পড়েছে। এই ধরা পড়ার পর এখন আর টিকতে পারছে না, এখন খান হয়ে যাচ্ছে, বডির প্রতিরোধ শক্তি চলে গেছে। তো এই সব কিছু মিলিয়েই আমার কথা যে তৃণমূলের এই মুহূর্তে অটো ইমিউন ডিজিজ, সেই ডিজিজটি কে সারাতে পারবেন সেইটারই এখন খোঁজার চেষ্টা। ধন্যবাদ। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোন শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।